সম্মানিত লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়াল ফিয়ার মিডনাইট হরর এক্সপ্রেসের সত্যিকারের ভয়ের ঘটনায় আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতি সপ্তাহের মতো এবারও আপনাদের কাছে হাজির হয়েছি সত্যিকারের একটি রোমাঞ্চকর ভয়ের ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস ঘটনাটি আপনাদের কাছেও ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে একটি কথা না বললে হয় না। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ঘটনা সংগ্রহ করি। আমাদের অনুষ্ঠানগুলো আপনাদেরকে কেমন লাগে আমাদেরকে মেল করে জানাইতেও পারেন, আমাদের কমেন্টে জানাতে পারবেন। আমাদের অনুষ্ঠান আপনাদেরকে কেমন লাগে এগুলো আমাদেরকে জানাবেন। আপনারা মিডনাইট হরর এক্সপ্রেস সত্যিকারের ভয়ের ঘটনার অনুষ্ঠানটি সাবস্ক্রিপশন করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, যাতে করে অন্যরাও সত্যিকারের ভয়ের ঘটনার যে একটা অনুভূতি আছে এটা পেতে পারে। আমাদের অনুষ্ঠানগুলো মূলত সাহিত্যিক আদলে হয় না। লিসেনাররা আমাদের কাছে যেভাবে পাঠায় আমরা আপনাদের কাছে সেভাবে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কাছে যদি সত্যিকারের ভয়ের ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মিডনাইট হরর এক্সপ্রেসে পাঠিয়ে দেবেন। আপনাদের গল্প যদি প্রচারযোগ্য হয় তাহলে আমরা আপনাদের গল্প প্রচার করব। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, মিডনাইট হরর এক্সপ্রেসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় লিসেনার, এখন আমি আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব, গল্পটি পাঠিয়েছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁ জেলা থেকে অবিনাশ রায় নামের একজন লিসেনার। গল্পটি উনি শুনছেন ওনার দাদার কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছে মূলত ওনার দাদার বাবার সাথে। ওনার দাদার নাম হরিনাথ রায় আর ওনার পরদাদার নাম হয়েছে সুরেশ্বর রায়। সুরেশ্বর রায় মূলত ওই সময় জমিদার বাড়ির একজন খাজনা আদায়কারী কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। উনি বিভিন্ন প্রজাদের কাছ থেকে উনি খাজনা আদায় করতেন। উনি আসলে একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন। উনি আমাকে মূলত অবিনাশ রায় জানিয়েছেন, বাংলাদেশের এরকম হাজার হাজার জমিদার বাড়ি রয়েছে যেগুলো কিংবদন্তি ভৌতিক ও কাহিনী প্রচলিত রয়েছে। এই ঘটনাটি ঠাকুরগাঁ জেলার বালিয়াকান্দি অঞ্চলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িকে ঘিরে। তখন 1943 সাল, ব্রিটিশ শাসন শেষ দিকে। ওই সময় ওই অঞ্চলের জমিদার ছিলেন রামেশ্বর নারায়ণ। উনি ব্রিটিশের কাছ থেকে জমিদারি পেয়েছিলেন। লোকমুখে প্রচলিত রয়েছে উনি নাকি অত্যন্ত ক্ষমতাশালী এবং নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন। আর তার যে বিশাল জমিদারি বাড়িটি ছিল কয়েক একর জমির উপর নির্মিত ছিল। বর্তমান জমিদার বাড়িটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রাসাদের চারদিকে বিশাল বট গাছ, শেওড়া গাছ, পুরনো ডিঘি, ঘন ঝোপঝাড় ছিল। দিনের বেলা তো বাড়িটির দিকে তাকালে মানুষের গায়ে কাটা দিতে হতো। ওই এলাকার লোকজন বলতো জমিদার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি ছিলেন, প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালাতেন। খাজনা দিতে না পারলে মানুষকে
গোপন কারাগারে বন্দি করে রাখতেন। উনি নিজ হাতে নির্যাতন করতেন। এরকম ওই সময় জমিদাররা আসলে নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। বিশেষ করে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর প্রচুর অত্যাচার নির্যাতন করত। এমন এক বর্ষার রাতে একটি ঘটনা ঘটল যে এক রাতে এক দরিদ্র কৃষক ওনার নিজের সন্তানের চিকিৎসা করার জন্য যে টাকা জমিদারকে যে খাজনা দেওয়া লাগে ওই টাকাটা উনি খরচ করে ফেলেছেন। এখন তো উনি নিরুপায়, ওনার কাছে কোনো টাকা পয়সা নেই, উনি কীভাবে দেবেন, জমিদারকে খাজনা দেবেন। এখন জমিদার লোকজন তার বাড়িতে যে সকালবেলা হাজির, যে দাও খাজনা দাও। এখন উনি তো খাজনা দিতে পারেননি, ওনাকে ক্লিয়ার করা, ওনাকে ধরে নিয়ে আসছে কয়েকজন পাইক পেয়াদা একদম ধরে নিয়ে আসি জমিদারের কাছে হাজির করছে যে হুজুর ইনি তো টাকা দিতে পারেনি। তখন জমিদার একদম তাকে নির্যাতন করার জন্য একদম আদেশ দিয়ে দিল, তার এটা শাস্তি, তাকে শাস্তি দেওয়ার জন্য জমিদারের একটা ওখানে গোপন একটা ঘর ছিল, ঘরের মধ্যে নিয়ে ওনাকে অত্যাচার করতো, চাবুক মারল। ভাগ্যের কি নির্মম পরিবেশ। আর ওনার সাথে কিন্তু ওনার ওয়াইফও, ওনার যে ওয়াইফ উনিও এসেছিলেন জমিদার বাড়িতে। ওনার যেহেতু স্বামীকে ধরে নিয়ে আসছেন, উনিও আসছেন। উনিও অনেকে জমিদারের হাত পা ধরে একদম কান্নাকাটি করতেছেন যে আমাকে, আমার স্বামীকে কিছুদিন সময় দেন, আমরা টাকাটা দিয়ে দেবো। কিন্তু জমিদারের কোনো মন বলতো না। এখন অত্যাচার, এমন অত্যাচার চালাইল ওই কৃষক প্রজার ওপরে। উনি ভয়ে, এখন ওনার হার্ট ফেল হয়েছে না মানে কি হয়েছে, উনি ভয়ে একদম ওখানে একদম অজ্ঞান হয়ে গেছে। পরে দেখে যে ওনার আর কোনো শ্বাস প্রশ্বাস চলতেছেন না, তার মানে উনি মারা গেছেন। এখন তো কি আর করা, ওনার স্ত্রী তো একদম হতভম্ব হয়ে গেল এই ঘটনায়, যে দিনই দুপুরে একটা জ্যান্ত মানুষকে এভাবে কেউ নির্যাতন করে মেরে ফেলতে পারে। কৃষকের স্ত্রী তো একদম হতভম্ব হয়ে গেল। উনি কি করবেন, উনি কিছু বুঝতে পারলেন না। উনি শুধু একটি কথা বললেন যে আমি আজকে এখানে একটা কথা বলবো, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি যে আমার স্বামীকে যেভাবে মারলেন এর বিচার আমি কড়াই গন্ডায় আল্লাহর কাছ থেকে নিয়ে নেব, আল্লাহ আপনাদের বিচার করবেন। এই কথা বলে ওনার আরও দুইজন পাইক সহ ওনার লাশটা নিয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। জমিদারি ভালোই চলছে, কোনো সমস্যা নাই। শুধু কোনো সমস্যা নেই, জমিদারি চলছে। আর সেই যে কৃষকের স্ত্রী জমিদার পায়ে পরে কাঁদতে কাঁদতে বলছিলেন যে আমাদের অভিশাপ একদিন এই বাড়িকে গ্রাস করবে, সেই কথাটা অনেকে মনে রেখেছিলেন। সেদিন উপস্থিত অনেকে সেই কথাকে অভিশাপ মনে করছিলেন। আর যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু অবিনাশ রায়ের পরদাদা, উনি কিন্তু ওখানে উপস্থিত ছিলেন, উনিও দেখছেন। উনি কিন্তু একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন, উনি কিন্তু এত খারাপ লোক ছিলেন না। ওনারও আসলে খুবই খারাপ লেগেছে এই ঘটনাটি, উনিও কিন্তু আসলে মর্মাহত হয়েছেন এই ঘটনা। কিন্তু উনি তো আর কিছু করতে পারেন না, কারণ উনি তো জমিদারের চাকরি করেন। উনি যদি কিছু বলতে যান তাহলে তো অনেক সমস্যা, ওনারও সমস্যা। কয়েক মাস পর সবকিছু ঠিকঠাক চলছে। জমিদার বাড়িতে কালী পূজার আয়োজন করা হয়েছে, চতুর্দিক দিয়ে শত শত প্রদীপ জ্বলছে, লোকজন আনন্দ উল্লাস করতেছে। হঠাৎ গভীর রাতে প্রাসাদের পশ্চিম দিক থেকে চিৎকার শোনা যায়। কেউ যেন একদম জোরে মা বাবা বলে একদম চিৎকার করে উঠল, বাবা গো মা গো বলে চিৎকার করে উঠল। এবং জমিদার বাড়িতে যারা কাজ করতো ওরা ছুটে গিয়ে দেখে যে জমিদারের ছোট ছেলে যে ভূপেন নারায়ণ, উনি খাট থেকে পড়ে নিচে পড়ে আছে, আর ওনার নাক এবং কান দিয়ে রক্ত বাইরে হইতেছে, ওনার গল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নাই। লোকজন ধরাধরি করে ছেলেটাকে উপরে তুলল,
উপরে তোলার পর অনেকে পরিষ্কার টস্কার করে দিল, পানিটা নিচিটা দিল, কিন্তু না, ছেলেটি মানে একদম চোখ দুইটা খোলা, একদম মানে কি ভয়ঙ্কর কিছু দেখে যেন মনে ভয় পেয়েছে। আর ওখানে ওনাদের জমিদার বাড়িতে কবিরাজ ছিল, ওনাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। উনি আসলেন, উনি পরীক্ষা করে দেখলেন না, ছেলেটা মারা গেছে, ছেলেটার আর কোনো জ্ঞান নাই। তখন কি আর করার, একটা আনন্দময় পরিবেশ ছিল, চোখের পলকে সেটা বিষাদের রূপ নিল। সবার মনে চিন্তা যে কি থেকে কি হয়ে গেল। জমিদারও একদম, জমিদারের যে ওয়াইফ, উনি একদম কান্নায় একদম মুষড়ে পড়লেন, জমিদারও মুষড়ে পড়ল, যাহায় কি ঘটনা ঘটে গেল। সকালবেলা ছেলের লাশ একদম ওদের হিন্দি রীতিনীতি অনুযায়ী দাহ করা হইল। দাহ করার পর জমিদারের মন খুব খারাপ, ওনার বউরও মন খারাপ। পরদিন আর একটা ঘটনা ঘটল, একজন পুরোহিত হয়ে, যে একজন পুরোহিত একজন ঘরের মধ্যে একদম পড়ে আছে, পুরোহিত পড়ে আছে এবং চোখ মুখ একদম খোলা, মনে হলে যেন উনি কিছু একটা ভয়ঙ্কর কিছু একটা দেখছে। একজন পুরোহিত মারা গেল। এর পরের দিন ঘটলো সবচেয়ে বড় একটা রহস্যময় ঘটনা। ওই কৃষক প্রজাকে যারা অত্যাচার নিয়োজিত ছিলেন, এরকম 3-4 পুরোহিত ঘরের মধ্যে শুয়েছিল। ওরা দেখে সকালবেলা দেখে সবাই একদম মাটিতে একদম পড়ে রয়েছে এবং সবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে এবং সবার চোখগুলো ছিল স্ফীত। প্রতিটি মৃত্যুদের চোখ বিস্ফোরিত ছিল, মুখে আতঙ্কের ছাপ ছিল, আর শরীর ছিল অস্বাভাবিক ঠান্ডা। এখন তো গ্রামের মানুষজন বলতে শুরু করলো যে অভিশাপ শুরু হয়েছে, কি আর করার। এখন সবাইকে ওরা করলো। এখন জমিদার বাড়িতে দিন দিন আস্তে আস্তে একদম নীরব হয়ে যাচ্ছে, নীরব। দিনের বেলায় মনে হয় যে ওখানে একদম দিনের বেলায় যেন একদম বাড়িটা একদম হয়ে থাকে, যে আতঙ্ক ভর করে থাকে। জমিদার বাড়ির উত্তর প্রান্তে একটি কক্ষ ছিল, সেখানে উনি কাউকে প্রবেশ করতে দিত না। জমিদার বাড়ির লোকজন বলতো যে সেখানে নাকি বহু নির্যাতিত মানুষের আত্মা বন্দী আছে। এমনই একদিন একটা ঘটনা ঘটল, যে আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছেন ওনার যে পরদাদা, উনি রাতের বেলা, উনি তো জমিদার বাড়িতে ছিলেন, উনি রাতের বেলা ওনার রুমে ঘুমিয়েছিলেন। উনি রাতের বেলা উনি শব্দ পান যে ওই পূর্ব দিকের ওই ঘরটি, বন্দি ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। উনি বলল যে এত রাতের বেলা কি কান্না করে। ওনার ঘুম ভেঙে যায়, উনি ঘুম থেকে ওঠেন, দরজা খুলে উনি ওই ঘর আস্তে আস্তে উনি হেঁটে দেখেন যে কে এটা কান্না করে, কোনো মহিলা মানুষ আইছে নাকি। উনি আস্তে আস্তে ঘরের কাছে আসেন। ঘরের কাছে এসে উনি একদম মানে আশ্চর্য হয়ে যান যে দরজাটা তো তালা লাগা ছিল, কিন্তু উনি দেখতে পান তালাটা খোলা। উনি তো একদম ভয় পেয়ে যান, আর এই ঘরের দরজা খুলছে কে, এটা তো জমিদার ছাড়া তো কেউ তো খোলেন না। উনি আস্তে করে উনি দরজাটার একটা কাপাট উনি একটু হালকা করে ধাক্কা দেন। ধাক্কাটা দেওয়ার সাথে সাথে ভেতর থেকে একটা পচা গন্ধ বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার সাথে সাথে ওনার যে ভেতর নাড়ি ভুড়ি একদম মানে উল্টি যাওয়ার মতো অবস্থা, উনি ওখানে একদম বমি করে দেন। এরপর উনি একটা জিনিস দেখতে পান ঘরটা অন্ধকার, কিন্তু অন্ধকার ঘরের ভেতরেও যে ওয়ালগুলো আছে, ঘরের যে ওয়ালগুলো আছে অদ্ভুত চিহ্ন। আর উনি ফ্লোরে দেখতে পান শুকনো রক্তের মতো কালচে দাগ। সে হঠাৎ শুনতে পায় ফিস ফিস করে শব্দ, যে আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। সে চারদিকে তাকায়, কিন্তু কেউ কোনো শব্দ নেই। আবার সেই শব্দ, যে আমাদেরকে
তোমরা মুক্তি দাও। আরও কাছে, আরও স্পষ্ট হয় শব্দটি ওনার কাছে। উনি তো এই শব্দ শুনে প্রচুর ভয় পান, কিন্তু উনি কি আর করবেন, উনি ওনার ওই ঘর থেকে তাড়াতাড়ি উনি যে রুমে ঘুমান, উনি সকালবেলা উনি ওই রুমে এসে পড়েন। এসে পড়ার পর ওনার মানে শরীরটা পুরো একদম ভারী হয়ে যায় এবং উনি প্রচুর ভয় পেয়েছেন। উনি আর রুমের মধ্যে একটা জিনিস দেখছেন যে অন্ধকারের ভেতরে ধপ করে একটা চোখ জ্বলে উঠল। আর উনি একটা জিনিস দেখতে পান যে ওখানে একটা নারী মূর্তি অবশ্য ছিল, আর এই চোখ দুটো ছিল ওই নারী মূর্তির। উনি ওনার রুমে আসেন, আসার পর তো ওনার গায়ে সকালবেলা উনি ঘুম থেকে উঠেন, ওনার গায়ে প্রচুর জ্বর, এবং উনি বাড়িতে যান যে উনি একদম আবল তাবল বক্তব্য, মানে কথাবার্তা ওনার ঠিকঠাক মতো নেই, উনি মানে একদম ওনার শরীরের প্রতি কোনো কন্ট্রোল নেই। এরপর একটা হৃদয় বিদার ঘটনা ঘটে। উনি এমন ভয় পেয়েছেন, উনি ওই ভয় থেকে আর বের হতে পারেননি। উনি কিছুদিন পর উনি মারা যান। উনি মারা যাওয়ার পর গ্রামের লোকজন অনেকে বলা বলি করলো যে এই বাড়িতে একদম অভিশাপ লেগে পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে যে জমিদার বাড়িটি রয়েছেন ওখানে একদম ভয়ের ঘটনাগুলো আরও বাড়তে থাকে। রাতের বেলা নাকি প্রাসাদের বারান্দায় সাদা শাড়ি পরা এক নারীকে অনেকে দেখছেন। তিনি ধীরে ধীরে হাঁটতেন, তার পা নাকি মাটিতে স্পর্শ করত না। অনেকে বলতেন যে জমিদার এখানে অনেক লোককে মেরেছেন, অনেক রোজ অত্যাচার করছেন, মনে হতে পারে কোনো অত্যাচারিত মানুষের আত্মা বেরা হবে। এরকম একটা ঘটনা ঘটছে যে একজন পাহারাদার একরকম এরকম একজন নারীকে দেখছেন, উনি ওই নারীকে দেখার পর ওই নারীকে তিনি অনুসরণ করতে নারীটি একদম নদীর ঘাটের দিকে গেছে। পাহারাদার যে অনুসরণ করছে উনিও ওই ঘাটের দিকে গেছে। হঠাৎ করে নারীটি থেমে যাওয়ার পর পাহারাদার ভাই উনিও কিন্তু থেমে যায়। ওর উনি একটা জিনিস খেয়াল করেন যে মেয়েটাকে উনি ফলো করতেছেন, মেয়েটার কিন্তু দুইটা মুখের চোখ আছে মুখ আছে সবে আছে, কিন্তু চোখ দুইটা জায়গায় চোখ একদম ভেতরে ঢুকছে, পুরো দুটো গর্ত, শুধু মাঝখানে ধপ করে একদম আলো দুইটা এক জোড়া আলো জ্বলে উঠছে। উনি এইটি দেখে উনি প্রচুর ভয় পেয়ে যান এবং সকালে নাকি ওনাকে তার রুমে নাকি পাগল অবস্থায় পাওয়া যায়। উনি আবল তাবল কথা বলছিলেন, শুধু নাকি উনি একটা কথা বলছেন যে ওর মুখ নাই, ওর চোখ নাই, ওর মুখ নাই, ও আমাকে নিয়ে যাবে। মাঝে মাঝে গ্রামের লোকজন ওই জমিদার বাড়িতে নাকি অদ্ভুত ধরনের আলো দেখতে পান, এবং লোকজন যখন ওই রাস্তা দিয়ে যায় তখন নাকি দেখতে পান যে ওখানে আলোর মিছিল হচ্ছে। এই হয়েছে অবস্থা। মনে হচ্ছিল যে শত শত মশাল জ্বলছে, কিন্তু বাড়িটি তখন প্রায় পরিত্যক্ত। ওই জমিদারিও শেষ হয়ে গেছে, জমিদারও মারা গেছে, ওনার স্ত্রীও মারা গেছে, বাড়িতে আর কেউ থাকতে পারবে। কিন্তু অনেকে লোকজন দেখতে পায় দূর থেকে যে অনেক মানুষ সারিবদ্ধভাবে হাঁটছে, তাদের হাতে আগুন, মুখ দেখা যাচ্ছে না, হঠাৎ সব আলো নেবে যায়, সব কিছু অন্ধকার হয়ে যায়। পরদিন গ্রামের কয়েকজন লোক সেখানে ভেতরে যায়, কিন্তু যা দেখে মানুষের কোনো চিহ্ন নেই, কিন্তু মাটিতে শত শত পায়ের ছাপ ওরা দেখতে পায়, যেন রাতে সেখানে বিশাল এক মিছিল হয়েছে। এরকম ঘটনা ঘটতেছে। এই ঘটনার মাঝে যে আমাদের যে ঘটনা পাঠিয়েছেন অবিনাশ রায় ভাই, ওনার সাথে একটা ঘটনা ঘটে। উনি তখন সবেমাত্র লেখাপড়া শেষ করেছেন, উনি ঢাকা থেকে লেখাপড়া করছেন। এক শীতের রাতে উনি বাড়ি যাবেন, কিন্তু উনি ওনার বন্ধু বান্ধবদের কাছে এই জমিদার বাড়ির সম্পর্ক গল্পটি উনি অনেকবার ঘটছেন যে এরকম জমিদার বাড়ি আমাদের একটা আছে, ওখানে আমার
আমার দাদার বাবা ওখানে চাকরি করতো এবং উনিও প্যারানর্মাল ঘটনায় উনি মারা গেছেন। এখন তাদের বন্ধু বান্ধবরা খুবই তাকে ধরে যে আমরা ওখানে যাব, দেখব, ঘুরবো। কী আর করার, উনি তো আর ওনাদেরকে তো আর বলতে পারেন না যে আমি আপনাদেরকে নিয়ে যাব না। উনি এইরকম একটা সময় উনি ওনার দুজন বন্ধু আর উনি যান, গ্রামে যান। শীতের সময় উনি বাড়িতে যান ওদেরকে নিয়ে। যাওয়ার পর উনি খাওয়া দাওয়া করে নিয়ে রাতের বেলা উনি ওনার বাড়িতে থাকেন। সকালবেলা উনি দিনের বেলা ওনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে উনি ওই জমিদের বাড়িতে ঘোরেন। কিন্তু ওনার যে দুই বন্ধু, আমরা ওনাদের নাম দিচ্ছি মনে করেন সাগর এবং রাকিব, এনারা যান। ওনাদের খুবই ভালো লাগে। জমিদের বাড়িটা খুবই সুন্দর, চতুর্দিক দিয়ে একদম ভাঙ্গা একদম ওয়াল পড়ে আছে, সে 100 বছরের জিনিস। কিন্তু উনি দেখতে পান যে ভেতরে এখনও অনেকগুলো রুম ভালো রয়েছে এবং কিছু কিছু রুমে এখনও নাকি তালা ঝুলানো রয়েছে। আর ওনার সাথে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু 2000 সালের দিকে ঘটনা উনি বলছে। এরপর উনি ওখানে ভেতরে উকি মারি দেখেন যে ভেতরে অন্ধকার, কিছু দেখা যায় না। এরপর ওনাদের যে দুই বন্ধু ঢাকা থেকে গেছে, ওনারা বলে যে আমরা এখানে রাতের বেলা আসবো, আমরা একটু দেখবো, কারণ দিনের বেলা আসলে তো লোকজন থাকে, এদের জ্বালায় তো কিছু করা যায় না। আমরা দেখবো, একটু ভিডিও টিডিও করবো, দেখবো কী অবস্থা এখানে। কিছু আগের উনি তখন ওদেরকে বলছে যে এখানে এরকম ঘটনা ঘটছিল। উনি রুমগুলো দেখায় যে এই রুম আছে, এখানে এই রুমে নাকি বন্দি ছিল মানুষের আত্মা, উনি দেখায়। এরপর ওনাদের উনি তো না এই কাজ করা তো যাবে না, আমাদের বাড়ি থেকে সরলে অনেকে করবে, ঝামেলা করবে। এখন ওনাদের ওই দুই বন্ধু ওনাকে অনেক রিকোয়েস্ট করে যে না দোস্ত চলো, আমরা থাকবো ওখানে, কী আর হইবে, আমরা যাই নিয়ে দেখি কি হয়। আর আমাদের 3 জন মানুষ, আমরা পর্যায়ে আলো টালো নিয়ে আসবো, লাইট নিয়ে আসবো, টর্চ লাইট নিয়ে আসবো। এখন উনি শেষে কী এখন উনি একদম রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর উনি ওই রাতের বেলা উনি প্রিপারেশন নেয় যে আমরা ওখানে যাব, দেখি। উনি এরপর রাতে 8টার দিকে খাওয়া দাওয়া করে ওনার দুই বন্ধু সহ উনি লাইট, টর্চ লাইট, আরও কিছু জিনিসপত্র নিয়ে উনি এখানে আসেন। উনি যখন আসছিলেন ওই রাস্তা দিয়ে, তখনই ওনার একদম 3 জনের গা একদম ছমছম করে উঠলো, মানে ভয়ে। ওনার দেখছে যে জমিদের বাড়িতে একদম থম মারি আছে, যে একদম মনে হয় যে একদম একটা অভিশাপ একটা বাড়ি, মনে হয় যে রাতের বেলা বাড়িটি জেগে আছে। অথচ দিনের বেলা দেখছেন, দিনের বেলা কিন্তু ওনারা কোনো ভয় পাননি। ওনারা ওই জমিদারের বাড়ির ভেতরে ঢোকেন, আস্তে আস্তে ঢোকেন, কিন্তু ওনারা প্রচুর ভয় পাচ্ছিলেন। ওখানে ঢোকার পর ওনারা বুঝতে পারেন যে এইটা হচ্ছে জমিদার বাড়ির মূল ঘর, এবং ঘরগুলো হয়েছে সারি সারি ঘর। এবং ওনারা সিদ্ধান্ত করলেন যে আমরা ওখানে কোনো বারান্দায় থাকবো, আমরা কোনো ঘরের ভেতর ঢুকবো না। এরপর ওরা বারান্দায় একটা জায়গা পরিষ্কার করেন, যে ওনারা দেখেন চতুর্দিক দিয়ে ময়লা টালা পড়ে আছে, একদম চতুর্দিক দিয়ে বিভিন্ন গাছগাছালি হয়ে গেছে একদম। এরপর ওনারা ওখানে থাকেন বারান্দার মধ্যে। ওনারা রাতের বেলা যখন ওনারা একটা জিনিস খেয়াল করেন যে রাত যত গভীর হচ্ছে, মনে হয় যে জমিদার বাড়িতে মনে হয় যে লোকের কোলাহল শুরু হয়ে গেছে। ওরা তো অবাক হয়ে যান যে কী ব্যাপার, আশ্চর্য ব্যাপার, আমরা কি এগুলো ভুল শুনতেছি নাকি। ওনারা কিন্তু 3 জনেই এই জিনিসটা শুনতেছেন যে জমিদার বাড়িটি মনে হয় যেন জীবন্ত হয়ে আসছে, যে প্রতিটা ঘরে লোক আছে এবং ওরা বিভিন্ন মানুষের কথারও আওয়াজ পাচ্ছে, ফিসফিসানি আওয়াজ পাচ্ছে বিভিন্ন লোক, কিন্তু ওনারা বুঝতে পারতেছে না যে কী কথাবার্তা হইতেছে। এরপর ওনারা ওখানে থাকেন 3 জনে একসাথে। ওনারা প্রচুর ভয় পান যে আসলে আমাদের এত দুঃসাহসিক দেখানো ঠিক হয়নি, আমরা এখানে এসে আসলে খুবই ভুল করছি। এখন কী আর করার, ওনাদের যে আমাদের আজকে রাত্রে পর্যন্ত এখানে কষ্ট করে থাকতে হবে। ওনারা থাকছেন 3 জনে ওখানে, 3 জনে বসে আছেন। এখন রাত ওনারা বসে
আছেন, হঠাৎ করে তিনজনের চোখে একটু করে হালকা হালকা ঘুম আসছে। ওনার কত সময় ধরে ওখানে ঘুমাইছেন বলতে পারবেন না, আনুমানিক রাতের মাঝরাত হবে। মাঝরাতে ওরা শব্দে ওনাদের ঘুম ভেঙে যায়। ওনারা মনে করতেছেন ওনাদের চতুর্দিক দিয়ে লোকজন হাঁটাহাঁড়ি করতেছে এবং ওনারা বুঝতে পারতেছেন লোকজন চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে এবং ঘরের ভেতরে যে ঘরগুলো আছে ঘরের ভেতরে লোকজন দৌড়াদৌড়ি করতেছেন। এখন ওনারা এখন কি করবেন আর কিছু করবেন ওনারা আসলে বুঝতে পারতেছেন না। হঠাৎ করে ওনাদের একদম নজর দেয় যে উত্তরের যে একটা ঘর বন্ধ করা ছিল ওই ঘরটা থেকে। এখন ওই ঘরটার দিকে নজর দিয়ে ওনারা একদম তিনজনে দেখেন যে ওখানে একজন লম্বা একটা নারীও দাঁড়িয়ে আছে। ওনারা বুঝতে পারলেন যে এটা একটা মেয়ে মানুষ এবং ওনারা দেখতে পেলেন ওনার মেয়ে মুখটুক কিছু বোঝা যাচ্ছে না, মনে হয় যে অন্ধকারের মধ্যে একটা অন্ধকার অবয়বের মতো ওখানে দাঁড়িয়ে আছে এবং হঠাৎ করে চোখ ধপ করে একদম জ্বলে উঠলো। জলে উঠার সাথে সাথে একদম পুরো বাড়ির ভেতরে মনে হয় যে মানুষের হাজার হাজার মানুষের একদম কোলাহল শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে ওনারা একদম ওনাদের যা কিছু ছিল তা কিছু ফেলে একদম শুধু অবিনাশ বলল দৌড় লাগা, একদম এক দৌড়ে বাড়ির ভেতরে থেকে ওরা বের হয়ে একদম রাস্তার মধ্যে। আর শুধু ওনারা একটা জিনিস আছে, ওদের হাতের লাইট। ওনারা ওই সময় লাইটটা ওখানে অনেক জ্বালানোর চেষ্টা করছে কিন্তু লাইটটা একদম জ্বলে নেই। কিন্তু বাইরে যখন ওরা বের হয়ে আসছে জমিদার বাড়ির যে একদম যে অবস্থানটা ছিল ওই জায়গা থেকে যখন বের হয়েছে এরপর লাইটটা জ্বলে ওঠে এবং ওনারা রাস্তা দেখতে পায়। ওনারা একটা জিনিস খেয়াল করতেছে, ওনারা যখন দৌড় দিতেছে মনে হয় যে ওদের পিছনে শত শত মানুষ দৌড়াইতেছে, শত শত মানুষ হল্লা করতে করতে দৌড়াইতেছে আর ওনারা তিনজন প্রাণপণে একদম সামনের দিকে ছুটতেছে। ওরা এক দৌড়ে একদম ওনাদের বাড়িতে এসে পড়ে হুড়মুড় করে একদম ওদের যে বাড়ির যে গেটের মধ্যে ধবা ধবা একদম পড়ে। এরপর অবিনাশের যে বাবা ছিল উনি ওনাদেরকে বলে কী গিয়েছে, এরপর দেখে যে ওনাদের ছেলে একদম বেহুশ হয়ে গেছে। ওনারা আর দুইজন হাঁপাচ্ছে। এখন ওনারা ভেতরে নেয় ওনাদেরকে যে কী অবস্থা তোমাদের, বসে যে আঙ্কেল আগে আমাদেরকে ভেতরে নেন এরপর আমরা বলতেছি। এরপর ভেতরে নেওয়ার পর ওনার অবিনাশের চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, ওনার জ্ঞান ফেরে। এরপর উনি তার পরিবারের সাথে এই ঘটনাটি শেয়ার করেন যে আমরা এখানে এই জমিদার বাড়িতে গেছিলাম, ওখানে ছিলাম। এরপর তো ওর বাবা ওনার বাবা ওনাদের ওপর প্রচুর রাগ হয় যে তোমরা এই কী কাজ করছো, ওখানে আমার দাদা ওখানে মারা গেছে এবং আমার দাদা যে মারা গেছে ওখানে জমিদার বাড়ির খারাপ জিনিস আত্মা দেখে কিন্তু উনি ভয়ে মারা গেছে। সেই তোমরা ওই একই কাজ করতে গেছো, তোমরা ওখানে গেছো কোন সাহসে? ওখানে তো মানুষজন তো যায় না। এখন ওই যে ওনার যে বন্ধু বলছে আঙ্কেল আসলে আমাদের ভুলে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি, আমরা আসলে কৌতূহল হয়ে ওখানে গেছি। আমরা ঠিক আছে তোমরা গেছো আর যা কী করার। এরপর সকালবেলা উনি ওনাদের ধর্মের একজন পুরোহিতকে উনি বাড়িতে ডেকে নিয়ে আসেন। উনি ওনাদের ছেলেদেরকে উনি যা ওনাদের যে মন্ত্র পড়া লাগে উনি সিদ্ধ করে দেন। আর কবিরাজ বলেন যে আসলে ওনাদের কপাল খুবই ভালো যে ওনারা যদি বাকি রাতটুকু যদি ওখানে থাকতো ওখানে ওনাদের বিশাল ক্ষতি হয়ে যেত এবং অবিনাশ ওখানে তারও অনেক বড় ধরনের একটা ক্ষতি করত। ভাগ্য ভালো ওরা বুদ্ধি করে চলে আসছে, নাহলে তাদের বিশাল একটা ক্ষতি হয়ে যেত। এরপর ওরা ওখানে কয়েকদিন থাকার পর ওরা দুই বন্ধু আর অবিনাশ আবার ঢাকা চলে আসেন। এরপর ওনাদের ঘটনার পর অবিনাশের গায়ে 2-3 দিন জ্বর ছিল, একটু সুস্থ হওয়ার পর ওনারা আবার ঢাকা আসেন। ঢাকা আসে পর উনি যে তার লেখাপড়া জীবন উনি শেষ করেন। উনি আমাকে বলছেন যে ওনাদের জমিদার বাড়িটি এখনও ওখানে আছে
আমরা এই ছিল তার গল্প। উনি আমাকে পাঠিয়েছেন, আমি আমার মতো আপনাদের কাছে শেয়ার করলাম। ঘটনাটি প্রিয় লিসেনার, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছেন আমাকে জানাবেন। এইরকম যদি আপনাদের কাছে কোনো ভয়ঙ্কর কোনো ঘটনা থাকে, কোনো মিথ থাকে, কোনো জমিদার বাড়ি কেন্দ্রিক ঘটনা থাকে, আপনাদের কাছে যদি না থাকে, বা আপনাদের বাবার কাছে শুনছেন, আপনাদের মামার কাছে শুনছেন, মানে নিজের কাছে ঘটনা ঘটবে এরকম হওয়ার কথা না, যে কোনো ঘটনা হলে হবে, আমাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আমরা আপনার ঘটনা প্রচারযোগ্য হলে আমরা মিডনাইট হরর এক্সপ্রেস চ্যানেলে প্রচার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিডনাইট হরর এক্সপ্রেস থাকবেন। আল্লাহ হাফেজ।